দিন শুরু করেছিলেন দলের রাজ্য সভাপতির সঙ্গে দেখা করে। এরপর নবান্নে একের পর এক বৈঠক। প্রথম দিনই স্পষ্ট করে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি চাইছেন। মন্ত্রিসভার বৈঠকে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। প্রশাসনের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে একটা স্পষ্ট বার্তা দিলেন, এবার থেকে সরকার বা প্রশাসন কোট আনকোট তার অনুপ্রেরণায় চালাতে হবে না, সরকার হবে ফর দ্য পিপল। এবার থেকে শুধু কাজ হোক। এই গোটা বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খ, এই যে প্রথম দিনই শুভেন্দু অধিকারীর কতগুলো প্রতিশ্রুতির ভিত্তিতে তারা সরকারে এসেছিলেন, মন্ত্রিসভার বৈঠকে যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো খুব স্বাভাবিক হয়তো, কিন্তু তার বাইরে যে বার্তা, কড়া বার্তা, পুলিশ প্রশাসনের বৈঠকে হোক বা সবটা, এক্ষেত্রে কোথাও একটা নির্দিষ্টভাবে যেন তার অভিমুখ কি হবে তার সরকারের, কোথাও যেন একটা স্পষ্ট করে দিলেন। এটা এবার আগের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অনেক সিদ্ধান্ত নিতেন, সেগুলো নিয়ে বিভিন্ন রকমের বিষয় ছিল, বিতর্ক ছিল, কোথাও আলোচনা বা কিছু, যা হোক সেটা আমি যাচ্ছি না। কিন্তু এই যে ফারাকটা কি কোথাও স্পষ্ট হলো মমতা সরকারের সঙ্গে এই শুভেন্দুর প্রথম দিনের? দেখো, অ্যাবসলিউটলি তাই। প্রতিটা সরকারের একটা নিজস্ব দর্শন থাকে, ফিলোসফি। বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি যখন দায়িত্ব নেন তখন তিনি বলেছিলেন ডু ইট নাও। ঠিক। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে শিল্পায়নের অভাব, একটা স্থবিরতা গ্রাস করেছিল। তিনি মনে করেছিলেন যে ক্ষিপ্রতার সঙ্গে কাজ করতে হবে। কতটা করতে পেরেছিলেন সেটা পরে একটা বিতর্কিত বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মহামারী মানুষের সরকার ইত্যাদি প্রভৃতি। কিন্তু পরবর্তীকালে যে তৃণমূলের 15 বছরের সরকার, তার বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, একটা স্বৈরাচারী শাসকের একটা তকমা লেগে যায়, ঔদ্ধত্যের তকমা অভিযোগ লেগে যায়। তো সেই জায়গা থেকে এবং একজন ব্যক্তি পরিচালিত, এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে সরকারটি চলছে, এই বার্তাটা সর্বস্তরে চলে যায়। তার ফলাফল এবারে ভোটে বোঝা গেছে। শুভেন্দু অধিকারী আজকে যে সকালবেলা পার্টি অফিসে যান, শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান, এটা উনি বুঝিয়ে দেন যে এটা অনেক সিম্বলিক। এটা বুঝিয়ে দেন যে পার্টি কে কনফিডেন্সে নিয়ে সরকার চলবে। এটা কোনো একজন মানুষের সরকার না। তিনি মুখ্যমন্ত্রী, পার্টি তাকে সেই সুযোগ দিয়েছে, কিন্তু পার্টি যে কমিটমেন্ট গুলো করেছিল এই ভোটে, সংকল্প পত্রে, এবং পার্টির যে একটা রাজনৈতিক দর্শন বা একটা প্রশাসনিক দর্শন রয়েছে, সেই প্রশাসনিক দর্শনের থেকে বিচ্ছিন্ন হয়ে তার সরকার থাকবে না। তার সরকার পার্টির সঙ্গে সমন্বয় করেই চলবে। দল এবং আমিত্ব নয়, কোথাও বললেও ছিল, কোথাও আমিত্ব নয়। এখানে হচ্ছে যে আমরা আগে থেকেই বলছেন এবং বলছেন যে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট। পার্টির থেকেও অনেক সময় অনেক ভালো পরামর্শ আসে, তার কারণ পার্টি তো গ্রাসরুটে কাজ করে, পার্টির হিউজ কর্মী সংখ্যা। তো পার্টির নিচের তলা থেকেও তো কিছু কিছু ফিডব্যাক দেয়, যে ধরো ডেলিভারি সিস্টেমের ফাঁক, ঠিক আছে, বা কোথাও আইন শৃঙ্খলার অবনতি, কোথাও কোনো সমস্যা, পার্টির তো এগুলো থেকে ফিডব্যাক আসে। তো শুভেন্দু অধিকারী বোঝাতে চাইলেন যে এটা একটা দলের সঙ্গে সমন্বয় করে তার সরকার চলবে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যেটা তোমাকে বলেছিলাম, যে একজন মানুষ, তার ইচ্ছা, তার অনিচ্ছা, তাকে খুশি করার জন্য সবকিছুতেই মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা। তুমি দেখো, শৌচাগার উদ্বোধন থেকে অ্যাম্বুলেন্স উদ্বোধন পর্যন্ত সবটাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়। এইটা না মানে একটা মানে ইয়েতে পরিণত হয়েছিল, যে ভোটের আগে পুজোর আগে যেমন একটা মন্ত্র পড়ে না, যে নম অপবিত্র পবিত্র, বা এরকম ভাবে যে মন্ত্রটা পড়ে, তো একটা বেসিক সবকিছুতেই এবং মুখ্যমন্ত্রীকে খুশি করার একটা চেষ্টা, জনমানুষ একটা হাস্যকর একটা জায়গা। এটা যে তোষামোদের ব্যাপার সবাই বুঝতে পারছিলেন, কিন্তু এটা যদি মুখ্যমন্ত্রী বারণ না করেন তাহলে কি হয়, যে এটাই ফর্মুলা হয়ে যায়। প্রশাসনের কারোর ঘাড়ে দুটো মাথা নেই যে অনুপ্রেরণা শব্দটি বাদ দেবে। কথা বন্ধটা করতে পারতেন উনি নিজেই, কিন্তু তারই যখন এই শব্দটা খুব ভালো লাগছে, যে তারই অনুপ্রেরণায় সবকিছু হচ্ছে, যে হয় না যে মানে লার্জার দ্যান গভর্নমেন্ট, লার্জার দ্যান দ্য সিস্টেম, এইটা যখন কখনো হয়ে যায় তখন তার প্রশাসনে কারো ক্ষমতা থাকে না। তিনি ওটাতে সন্তুষ্ট হচ্ছিলেন। তো আজকে শুভেন্দু বোঝাতে চান যে আমাকে তোষামোদ করে, আমাকে স্যাটিসফাই করে, বা আমাকে খুশি করার চেষ্টা করে কাজ করতে হবে না। যেটা দরকারের কাজ সেটাই করুন। এবং তিনি আজকে সকালবেলা মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব আর 15টি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারিদের নিয়ে মিটিং করেন। সেই মিটিং এ তিনি বলেন যে এর আগের সরকারের যে সংস্কৃতি ছিল, যে প্রকাশ্য সভায়
প্রশাসনিক সভায় আইএএস অফিসারদের, আইপিএস অফিসারদের, সিনিয়র আইএএস অফিসারদের সবাইকে তুমি তুমি করে নাম ধরে ডাকা, দাঁড় করিয়ে দিয়ে কথা বলা, দাঁড় করিয়ে উঠে দাঁড়াতে বলতে পারেন, কিন্তু কথা হচ্ছে নাম ধরে ডাকা, এই তুমি বলো, তারপরে সবার সামনে বকাঝকা করা। শুভেন্দু অধিকারী আজকে বলেন, এবং দেখো এইটা নিয়ে আমলা মহলে একটা কিন্তু অসন্তোষ ছিল। তারা মনে করতেন যে তাদের যে সম্মান এবং মর্যাদাটুকুনি প্রাপ্য, জনসমক্ষে যদি তাদেরকে এরকম ভাবে অপদস্থ এবং অপমান করা হয়, তাহলে তাদের একটা মর্যাদাহানি হয়। রাজ্যের মানুষ লাইভ টেলিকাস্ট দেখতেন। ঠিক, তো সেই জন্যই আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে আমার সংস্কৃতি সেটা নয়, আমি আপনাদের প্রকাশ্যে এরকম বকাঝকা করবো না এবং নাম ধরে কাউকে ডাকবো না, প্রত্যেকেরই তাদের সম্মান এবং মর্যাদা প্রাপ্য। তবে হ্যাঁ, কারো যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমি ডেকে বলবো, তার কাছে কৈফিয়ত চাওয়া হবে, তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে, কিন্তু প্রকাশ্যে এরকম হেনস্থা করা এবং অপদস্থ করা এটা আমার সংস্কৃতিতে নেই। এবং তিনি প্রত্যেকেই আপনি আপনি করে কথা বলেন। আজকে নয়, যখন তিনি মন্ত্রী ছিলেন তখনও তার সচিবদের বা তার সচিব বা তার দপ্তরের কোনো অফিসার তার থেকে বয়সে ছোট হলেও তিনি কখনো তাকে তুমি বলেন, তিনি সবাইকে আপনি সম্বোধন করেই কথা বলেন। এমনকি তার আত্মসহায়ক একটা সময় যে তিনি ছিলেন, তার ব্যক্তিগত কাজকর্ম যিনি দেখতেন, বয়সে বড়, তাকেও তিনি আপনি বলেই বলতেন, আমি দেখেছি সেটা বলতে। তো আমি তাকে এই লঘুগুরু ভুল করতে আমি তাকে আমি অন্তত দেখিনি যে তুমি বলে বলতে। একেবারে বন্ধুবর, তার থেকে ছোট বয়সে তাকে তুমি বলে বলছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রশাসনিক স্তরে কোনো অফিসারকে, কোনো ওসি থানার বা বিডিও বা এসডিও, এই ধরনের অফিসারকে তাকে কখনো তুমি, সংস্কৃতিটা তার মধ্যে ছিল না আগে থেকে। সেটা তিনি বুঝিয়ে দেন যে মর্যাদার সঙ্গে সবাই কাজ করুন। দেখো, শুধুমাত্র তো আইএস অফিসাররা না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না, এটাও খুব অমর্যাদার একটা অপমানকর একটা শব্দ। ডিএ নিয়ে কারো দাবি থাকতে পারে, কিন্তু সরকারের অপারগতাও থাকতে পারে, আর্থিক অনটনও থাকতে পারে, কিন্তু তার প্রকাশেরও একটা ভাষা রয়েছে, এটাও শুভেন্দু অধিকারী আজকে বোঝাতে চান। তো একটা তো ওই অনুপ্রেরণার কথা বললাম, দুই হচ্ছে যে এই কথাটা বললাম, তিন হচ্ছে যে তিনি একটি প্রশাসনিক স্বচ্ছতার কথা বলেছেন। তিনি বলেছেন যে আইএএস আইপিএস অফিসারদের যে এমন নয় যে আমি যা বলবো হ্যাঁতে হ্যাঁ মেলাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায়, আগের জমানায় আমরা দেখেছি উনি যা বলতেন আপনারা হ্যাঁতে হ্যাঁ মেলাতেন, যেটা না সেটা কখনো বলেননি। আমি চাইবো না যেটা না সেটা আপনারা বলবেন না, যেটা আপনাদের মনে হবে যে না এটা ঠিক হচ্ছে না, নির্ভয়ে বলবে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণে, দেখো এটাতে একটা ডেমোক্রেটিক ব্যাপার থাকে। আর তুমি দেখো যে আমরা নিউজ রুমেও যখন আলোচনা করি, একটা বিষয় নিয়ে আলোচনা করলে তার একটা সূচিমুখ পাওয়া যায়, ঠিক আছে, আমরা যেটাকে বলি বাউন্স করা। তো বাউন্স যদি করি কোথাও, তাহলে তারও একটা ওপিনিয়ন আসবে, তাহলে নিজের পড়া নিজের মুখস্থ করার মতো হয়, নিজের লেখা নিজের মুখস্থ করার মতো হয়, যদি না আমি তোমার কথা শুনি। তো এইটাই উনি বলতে চেয়েছেন যে শীর্ষ আমলা, যাদের প্রশাসনিক এত অভিজ্ঞতা রয়েছে, যারা এতটা পড়াশুনো করে এসছেন, তাদের তো একটা রাজনৈতিক নেতার থেকে তো কিছুটা বিচক্ষণতা থাকবে কিছু বিষয়ে, আবার রাজনৈতিক নেতারও একটা গ্রাসরুট থেকে অভিজ্ঞতা থাকে। তো এইটার যতক্ষণ না আদান প্রদান, যতক্ষণ না সমন্বয় হবে, যতক্ষণ না দুজনের যে দুই শিবিরের যে উইজডম সেটার এক্সচেঞ্জ হবে, ততক্ষণ সুষ্ঠু একটা নীতি নির্ধারণ সম্ভব নয়। সেই কারণেই উনি বলেছেন যে হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে না, যদি কোনো কিছু মনে হয় না বলুন, তাতে আমি কিছু বিচলিত হব না, সেটা বরঞ্চ গ্রহণ করা হবে। তারপরে দেখা যাবে যে আপনার যে মত সেটা ঠিক না ভুল, সেটা তো ভিন্ন কথা, তার সঙ্গে সরাসরিও কথা বলতে ঠিক। এবং বলেছেন একটা তো ওপিনিয়ন আসবে, ওপিনিয়ন কমিউনিকেশন ইজ নিডেড, মাচ নিডেড। উনি বলেছেন আমাকে না পেলে আপনি মুখ্য সচিবকে বলবেন। তো একটা কমিউনিকেশনের জায়গা খোলা, চালাতে গেলে একটা বেসিক যেটা একটা। এবং উনি বলেছেন যে একটা গ্রুপ ক্রিয়েট করতে, আমার মনে হয় সেটা নিশ্চয়ই হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো এই ধরনের কোনো ক্লোজ গ্রুপ তৈরি করতে বলেছেন, সেটা ইমেল গ্রুপও হতে পারে, তিনিও থাকবেন সেখানে, তিনিও থাকবেন, যাতে করে রিয়েল টাইম কমিউনিকেশন হয়। ধরো আজকে কোনো একজন সেক্রেটারি কিছু একটা বিষয় নিয়ে কিছু তার নজরে আনতে চাইছেন বা সিএস এর নজরে আনতে চাইছেন এবং সেটা সবার সামনে আনতে চাইছেন, ওখানে বলতে পারেন। তাহলে বা মুখ্যমন্ত্রী যদি কোনো বক্তব্য থাকে তাহলে ওখানে উনি শেয়ার করতে পারেন, সেই মেসেজটা সবার কাছে চলে যেতে পারে যে হ্যাঁ সরকার এটা চাইছে। তো একটা রিয়েল টাইম কমিউনিকেশনের দরজা, গতিও আসতে পারে, একটা রিয়েল টাইম কমিউনিকেশনের দরজা উনি খুলে দেওয়ার চেষ্টা করেছেন।
এইটা মোটামুটি ভাবে তার একটা রাজনৈতিক দর্শনের দিক আমি দেখতে পেয়েছি। আর আজকে উনি সন্ধেবেলা ডিএম এবং এসপি তাদের বৈঠকে বলেছেন যে কতগুলো বিষয় একদম বেদবাক্যের মতো মাথায় রাখতে হবে। এক, কয়লা পাচার, গরু পাচার অতীত, কোনো কয়লা পাচার গরু পাচারের অভিযোগ যেন না আসে, বালি পাচার অভিযোগ যেন না আসে, সিন্ডিকেট রাজ এটা একদম সমূলে এটাকে উৎপাটন করে বন্ধ করে দিতে হবে। তো এবং মানুষ যেন একটা নির্ভয়ে নিরাপদে থাকে এটাকে ইনশিওর করতে হবে, এবং স্বচ্ছ প্রশাসন কায়েম করতে হবে। কোথাও কোনো দুর্নীতির অভিযোগ যেন আমি না পাই, জিরো টলারেন্স, এবং সে ব্যাপারে জিরো টলারেন্স। কোনো অফিসার, কোনো রাজনৈতিক নেতা কারোর বিরুদ্ধে যেন দুর্নীতির অভিযোগ না পাই। তো মুদ্রা আমি দেখতে পাচ্ছি যে একটা গতিশীল স্বচ্ছ প্রশাসনের কথা উনি আজকে প্রথম দিনই বলতে চেয়েছেন। দেখো, এই আগের সরকারের সম্পর্কে একটা অভিযোগ ছিল বা কিছু, যে সবচেয়ে বড় যেটা ছিল যে দুর্নীতির একটা আতুর ঘর, দুর্নীতিতে ঘেরা পুরোপুরি। সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যেও সেটা নিয়ে একটা অসন্তোষ ছিল, ক্ষোভ ছিল। ভোটের ফলাফলে হয়তো সেটারই একটা কোথাও গিয়ে পড়েছে সেটার। কিন্তু এই তোমার সাধারণ মানুষের জন্য যে এই আজকের বার্তাগুলো যেগুলো উনি দিলেন, সেগুলো কোথাও গিয়ে একটা স্বচ্ছ প্রশাসন আশা করতে পারে, একটা ট্রান্সপারেন্সি থাকবে, দুর্নীতির বিরুদ্ধে যেগুলো বলেছেন বা কাটমানি বলো বাকি, এগুলো তো খুব সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সঙ্গে জড়িত হয়ে গেছিল এইগুলো। সেখানে সাধারণ মানুষও কোথাও একটা ভরসা পাবেন মনে হচ্ছে তোমার? দেখো, এই নির্বাচনটা তো ছিল হতাশা থেকে আশায় ফেরার ভোট। মানুষ হতাশা থেকে একটা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে বলে একটা আশা তৈরি হয়েছে, মানুষেরা আশা নিয়ে ভোট দিয়েছে। এবং তুমি দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে গত 10 বছর ধরে যতবার প্রচারে এসেছেন, তিনি সিন্ডিকেট রাজ, তিনি গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, কাটমানি, তোলাবাজি এইগুলোর বিরুদ্ধে প্রচার করেছেন। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে পারলে এইসব অপরাধীদের শায়েস্তা করা হবে। তাহলে যে কথাগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর ধরে বলেছেন, এবং যে কথাগুলো একটা জায়গায় চুম্বকে ফেলে মানুষের মনে একটা আশা তৈরি হয়েছে, তাহলে প্রথম দিনই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরেও সেই দায় বর্তায় যে সেই মেসেজটি লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে দিয়ে দেওয়া, যে একটা স্বচ্ছ প্রশাসনের বার্তা। এটা তারও একটা উপরে দায় ছিল যে এটা বলা, এবং সেটাই উনি করেছেন। কারণ এই হোপটা তো বিজেপি জেনারেট করেছে। ধরো, আজকে শপথ গ্রহণের দিন রাতারাতি কলকাতায় যে বিজেপি হোর্ডিং লাগিয়েছে, তাতে কি বলেছে যে ভরসা রাখার জন্য ধন্যবাদ। তা মানুষ যে ভরসা করেছে যে বিজেপি আসলে সিন্ডিকেট রাজ খতম হবে, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার বন্ধ হবে, কাটমানি নেওয়া বন্ধ হবে, তোলাবাজি বন্ধ হবে, স্বচ্ছ প্রশাসন হবে, এইগুলো তো এক্সপেকটেশন ছিল। সেইগুলো তো প্রথম দিনই তার একটা রিফ্লেকশন এক্সপেক্ট করছিল মানুষ। সেই রিফ্লেকশনটাই আজকে মুখ্যমন্ত্রীর সারাদিনের যে কথাবার্তা, একটা নির্যাস দেখা গেল। এবং তিনি আজকে ডিএমএসপি এটাও বলেছেন, আপনারা জেলার সমস্ত বিধায়কদের সাথে টাচে থাকবেন যার যার এলাকায়। তার মানে শুধুমাত্র শাসক দলের বিধায়ক না, কিন্তু বিরোধী দলের বিধায়কদের সাথেও যোগাযোগ রাখতে বলেছেন। যে এমসিসি লাগু ছিল, ডেভেলপমেন্ট ওয়ার্ক এই কদিনে কোথাও একটা থমকে গেছে, যার জন্য হচ্ছে সব এমএলএ দের সঙ্গে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে যারা, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে এখনো তৃণমূল থেকে প্রতিনিধিরা রয়েছেন জিতে, ফলে তাদের নিয়েও কাজ করার কিন্তু একটা বার্তা তিনি দিলেন। সেটা যদি না হয়, দেখো পশ্চিমবঙ্গে এখন কি দরকার, পশ্চিমবঙ্গের সম্পর্কে একটা নীতি ভাব তৈরি হয়েছে। কলকাতায় বসে এটা সবটা বোঝা যায় না। যখন কলকাতার বাইরে কেউ যান, অন্য স্টেটে যান, গিয়ে মানুষের সাথে ইন্টারাক্ট করেন, তখন সেখানকার মানুষ পশ্চিমবঙ্গ সম্পর্কে যে নেতিবাচক কথা বলেন, কেউ সবাই বলেন তাই বলছি না, তখন তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে তার আঘাত লাগে, মনে আঘাত লাগে। আমি 15 বছর দিল্লিতে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি, যখনই কেউ ওখানে গিয়ে কিছু বলেন পশ্চিমবঙ্গ সরকার খারাপ কথা, একটা খারাপ ভাবমূর্তি, তো খারাপই লাগলো, ভালো তো আর লাগতো, স্বাভাবিক, খুব স্বাভাবিক। তো এই যে নেতিবাচক যে পরিস্থিতি, এইখান থেকে একটা ইতিবাচক রাতারাতি হবে না, ওভারনাইট কোনো ডেলিভারি সিস্টেম হবে না। ওভারনাইট কি হতে পারে, ওভারনাইট একটা সিদ্ধান্ত ঘোষণা হতে পারে, সেইটাকে বাস্তবায়িত করে এই যে আজকে জিরো টলারেন্স টু করাপশন, সিন্ডিকেট রাজ বন্ধ করা, তোলাবাজি বন্ধ করা, এই যে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, এইটা যদি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যায়, তাহলে একটা হোপ জেনারেট হবে। এবং কলকাতা থেকে বাইরেও এই খবরটা যাবে যে পশ্চিমবঙ্গে একটা চেঞ্জের পরিবেশ হয়েছে, শুধুমাত্র সেটা ভোটে হয়নি, সেটা ওভারঅল পশ্চিমবঙ্গের মানুষের জনজীবনে তার প্রভাব পড়া শুরু হয়েছে, পরিবর্তন চোখে পড়ছে। এবং দৈনন্দিন জীবনে যেখানে মানুষ রাস্তায় যে সবজিওয়ালা সবজি বিক্রি করেন, তাকে যে রোজ একটা হপ্তা দিতে হয়, প্রতিদিন দিতে হয়,
সেটা দিতে হবে না। অটোওয়ালাদের যে প্রতিদিন একটা মাসোয়ারা দিতে হবে, একটা টাকা দিতে হয়, সেটা দিতে হবে না। মানুষকে যে কাটমানি দিতে হয় সিন্ডিকেটের পাল্লায় পড়ে বাড়ি তৈরির জন্য, ইট বাড়ি চুনশিল্পের জন্য এক্সট্রা টাকা দিতে হয়, সেটা হচ্ছে না। তার মানে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হচ্ছে, হাওয়া বদল হচ্ছে। এই হাওয়া বদলের একটা বার্তা যদি যায় আগামী 5 মাসে 6 মাসে, তাহলেই দেখা যাবে যে পশ্চিমবঙ্গে ভাবমূর্তি উজ্জ্বল হলে মানুষ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন, ওয়েস্ট বেঙ্গলে নতুন শিল্প আসার একটা সম্ভাবনা, একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। এবং এখানে ডেফিনেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রোল থাকবে। যে প্রজেক্ট গুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ইমপ্লিমেন্ট করতেন না, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, বা যে প্রজেক্ট গুলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল দুর্নীতির অভিযোগে, সেই ফান্ড গুলো যদি রিলিজ হয়, তাহলে এক লক্ষে পশ্চিমবঙ্গে আগামী 6 মাসে বা 1 বছরে 40,000 বা 50,000 কোটি টাকা একটা ইনফ্লো হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। সেটা হলেই তোমার দেখো রাজ্যের ইকোনমিতে যদি ঝট করে 40,000 50,000 কোটি টাকা ঢুকে যায়, তার তো একটা প্রভাব পড়ে। তো সামগ্রিক এই প্রভাবটা, একটা এক্সপেকটেশন, একটা হোপ আছে, এন্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি একটা অন্য প্রসঙ্গে আসি, এর সঙ্গে রিলেটেড বটে। সেটা হচ্ছে তাকে এবারে নির্বাচন এবং সেই নির্বাচনটাকে রক্তপাতহীন করানোর পেছনে নির্বাচন কমিশনের ভূমিকা, সেই এসআইএন নিয়ে কিছু অভিযোগ থাকবে বা ছিল, সেখানে বড় ভূমিকা ছিল সুব্রত গুপ্ত এবং মনোজ আগরওয়ালের। আমরা দেখলাম দুজনকেই একদম ক্লোজ সার্কিটে, শুভেন্দু অধিকারী ক্লোজ সার্কিটে, একজন অ্যাডভাইজার, আরেকজন আজকে চিফ সেক্রেটারি মনোনীত হলেন। এবং পাশাপাশি দুষ্মন্ত নারিয়াল, যিনি এখন চিফ সেক্রেটারি ছিলেন, কমিশনে যখন এমসিসি লাগুর পরে করেছিল, তাকে পাঠিয়ে দেওয়া হলো দিল্লিতে। তা এই দুজনকে আনার পেছনে আমি অন্য কোনো কিছু খুঁজতে যাচ্ছি না, কিন্তু এটার কোথাও গিয়ে নানান রকম রিয়াকশন বা কিছু, এটা তুমি কি বলবে? এটা এই আনাটা কি খুব প্রয়োজনীয় ছিল বা কিছু সরকার প্রশাসনকে চালাবার আরো গতিময় করার জন্য? দেখো, এখানে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে তাদেরকে আজকে প্রশাসনের দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গেই একাংশ এবং তৃণমূলে কেউ কেউ সমালোচনা করছেন, এটা একটা দিক। দুই, এটা মানতে হবে যে দুজন এসিএস র্যাঙ্কের অফিসার, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসার ছিলেন, এবং সুব্রত গুপ্ত তিনি চিফ সেক্রেটারি হওয়ার জন্য এবং বাঙালি মুখ্য সচিব হওয়ার জন্য তিনি অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু সুব্রত গুপ্ত একজন এফিসিয়েন্ট অফিসার। তিনি যখন বুঝতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি প্রিয় পাত্র হতে পারছেন না, বা হননি, প্রিয় পাত্র নন, হতে পারছেন না, কথাটা ভুল এবং আমি প্রত্যাহারই করে নিচ্ছি, সরি, তিনি যখন প্রিয় পাত্র নন এবং এই রাজ্যে তার যে যোগ্যতা সেই অনুযায়ী তার মুখ্য সচিব হওয়া তার সম্ভাবনা নেই, তিনি ডেপুটেশনে সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যান এবং তিনি সম্ভবত ফুড প্রসেসিং ডিপার্টমেন্টের সেক্রেটারি পদে তিনি অবসর নেন। তাহলে তিনি ডিপ্রাইভড। এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক নন, কাছের লোক, সে মনোজ আগরওয়ালের কাছের দূরের পরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক নন। ইকুয়ালি মনোজ পন্থকে মমতা বন্দ্যোপাধ্যায় এসিএস র্যাঙ্কের অফিসার, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসার, তাকে পাঠিয়ে দিয়েছিলেন নির্বাচন কমিশনের সিইও করে। এবং তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক নন। তিনি সিইও হওয়ার পর যখন এসআইআর প্রসেস শুরু করেন, তখন আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে তার সম্পর্কে নানান সমালোচনা করছেন। ঠিক। তাহলে এই যে 15 বছরের সরকার, 15 বছরের সরকারে যেখানে অভিযোগ রয়েছে যে পুলিশ এবং প্রশাসনের একাংশ শাসক দলের দলদাস হয়ে গেছেন, তাদের কতটা কে ভরসা করবে না করবে, তার থেকে একজন দুজন অন্তত যারা হচ্ছেন যে অ্যাপারেন্টলি, যেটা দেখা গেছে যে নিরপেক্ষভাবে কাজ করছেন এবং তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই ধরনের নেই, তো এবং এফিসিয়েন্টও বটে, অবশ্যই এফিসিয়েন্ট, সুব্রত গুপ্তকে এফিসিয়েন্ট বটে, তাকে ওই জন্য চিফ মিনিস্টারের অ্যাডভাইজার করা হয়েছে, এবং মনোজ আগরওয়ালকে চিফ সেক্রেটারি করা হয়েছে। এটা পরিষ্কার একটা বিষয় যে, এবং এরা নতুন সরকারের সঙ্গে সেই রকম গতিশীলতার সঙ্গেই কাজ করবেন বলে এক্সপেক্টেড। শুধু তো এরা নন, এই সরকারের থেকেই, যে বর্তমান সরকারের আমলেই বিভিন্ন পদে যারা ছিলেন, বিভিন্ন জেলায় এডিএম, জুনিয়র আইএস অফিসার যারা, তাদেরকে নিয়ে সিএমওতেও একখানা ডাইনামিক টিম তৈরি করার চেষ্টা হয়েছে। তো ফলে এটা কোনো একজন ব্যক্তির ব্যাপার না, সামগ্রিকভাবে একটা টিমের ব্যাপার। সেই টিমটার একটা ছবি কিন্তু ক্রমশই স্পষ্ট হয়ে গেল। আর দুষ্মন্ত নারিয়ালের কথাটা, দুষ্মন্ত নারিয়ালকে নির্বাচন কমিশন যেদিনকে ভোটের দিনক্ষণ ঘোষণা করে, সেদিনকেই তাকে মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি করে মুখ্য সচিব পদে বসানো হয়। আজকে তাকে কি করা হলো? আজকে তাকে করা হলো যে দিল্লিতে রেসিডেন্ট কমিশনার। দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্বটা কি
অনেকে জানেন, অনেকে জানেন না। দেখো, আমি কি বললাম যে এই গভর্নমেন্টের সব থেকে ক্রুশিয়াল হবে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন। এটা একটা লম্বা গল্প আছে, ছোট করে আগে প্রথম অংশটা বলি। সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেশন মানে কি, যে যিনি রেসিডেন্ট কমিশনার তিনি পিএমওর সঙ্গে রাজ্য সরকারের, তিনি নর্থ ব্লক অর্থাৎ অর্থ মন্ত্রকের সঙ্গে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের সমন্বয় রক্ষা করেন। তিনি সাউথ ব্লকে প্রাইম মিনিস্টার অফিস বললাম, তিনি অন্যান্য দপ্তরের সঙ্গে, অন্যান্য মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের যেটা লাইজেনিং মেনটেন করেন। চিফ মিনিস্টার যখন দিল্লিতে যাবেন, তিনি যে যে বৈঠকগুলো করবেন, সেই বৈঠকে কাদের সঙ্গে দেখা করবেন, কেন করবেন, কি বৃত্তান্ত, তার এজেন্ডা ফিক্স করা, এটা তাকে করতে হবে। ফলে দুষ্মন্ত নারিয়াল তিনি কিন্তু একটা বড় দায়িত্ব নিয়ে দিল্লিতে গেলেন। একটা সময় মনে রাখতে হবে যে ভাস্কর খুলবে ছিলেন পশ্চিমবঙ্গে রেসিডেন্ট কমিশনার দিল্লিতে। ভাস্কর খুলবে পরবর্তীকালে প্রাইম মিনিস্টার অফিসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে তিনি সচিব পদে আচ্ছা চলে যান। তো ফলে তিনিও কিন্তু রাজ্যের রেসিডেন্ট কমিশনার হিসেবে পিএমওর সঙ্গে যোগাযোগ রাখতেন। পরে তিনি ডেপুটেশনে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাডারে চলে যান এবং গিয়ে তিনি পিএমওতে অফিসার ছিলেন। তাতে রাজ্য সরকারের সুবিধা বই অসুবিধা হয়নি। যিনি একজন পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার, তিনি দীর্ঘদিন রেসিডেন্ট কমিশনার আছেন, তিনি পিএমওতে গিয়ে আছেন। পিএমও থেকে অনেক মেসেজ নবান্নে পাঠানো বা এখান থেকে পিএমওদের সাথে যোগাযোগ করার ব্যাপারে ভাস্কর কুলবে কিন্তু অবশ্যই একটা ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন। ফলে দুষ্মন্ত নারিয়ালের রোলটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাবে। এবং আজকে তোমায় দাঁড়িয়ে বলছি, আমি এখানে দাঁড়িয়ে না বসেই বলছি, কতগুলো ছবি আমি দেখতে পাচ্ছি, ক্যারেক্টার, যে রোলগুলো বা যে ডটগুলোকে দাগ দিয়ে টানলে একটা পূর্ণাঙ্গ ছবি দেখা যায়। সেটা হচ্ছে এখানে সুব্রত গুপ্ত, অ্যাডভাইজার টু দ্য চিফ মিনিস্টার, মনোজ আগরওয়াল চিফ সেক্রেটারি, অশোক লাহিড়ী তাকে করা হয়েছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, যে নীতি আয়োগের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভার্চুয়ালি কোনো সংযোগই রাখেননি, নীতি আয়োগের বৈঠকে যেতেন না, বা অমিত মিত্রকে পাঠিয়ে দিতেন, বা গেলেই সেখানে রেগে মেগে বেরিয়ে আসতেন। সেই নীতি আয়োগে বসানো হয়েছে একজন প্রাক্তন, তিনি তো বড় অর্থনীতিবিদ, এটা নিয়ে কোনো আর মানে আলোচনার জায়গা নেই, কিন্তু তিনি পশ্চিমবঙ্গের বিধায়কও ছিলেন বালুরঘাট থেকে, তাকে পাঠানো হয়েছে। এবং সঞ্জীব সান্যাল, যিনি প্রাইম মিনিস্টার অফিসের বা প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজার, তাকে আমরা শপথ গ্রহণে দেখেছি গতকাল এবং আজ, তার সাথে আমার SMS বার্তায় কথাও হয়েছে। আমি যদি ভুল না করি, আগামী দিনে সঞ্জীব সান্যালেরও পশ্চিমবঙ্গে একটি রোল দেখতে পাবো। তার ফলে ডেভেলপমেন্টের, একটা দ্রুত ডেভেলপমেন্টের যে নকশার জন্য, এটা দর্শকদের জন্য একটা বড় যে ক্যারেক্টার গুলো জরুরি, ঠিক আছে, সেই ক্যারেক্টার গুলোকে তুমি একটা ডট দিয়ে জুড়তে পারো। জুড়লে তুমি একটা ওভারঅল যে একটা ডেভেলপমেন্টের একটা নকশা তুমি দেখতে পাবে। সেই নকশাটা আজকে আমি দেখা গেছে, এটা ক্রমশ আমি আশা করি আগামী দিনে আরো স্পষ্ট ভাবে যখন তারা খুব অ্যাক্টিভলি নেমে পড়বেন, তখন এটাকে দেখা যাবে। পরিকল্পিত ভাবে এটা হয়েছে। আমি আজকের আলোচনায় পরিকল্পিত বললে খুব কম বলা হয়, সুপরিকল্পিত ভাবে। আমি আজকের আলোচনায় ওই আরেকটি বিষয় আমি আনবো না ভেবেছিলাম, তাও তুমি সঞ্জীব সান্যালের বিষয়টা তুললে। একটা আগামী দিনে বড় একটা রোলে দেখা যাবে, সেটা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখতে পাবো হয়তো, আশা করছি। পাশাপাশি আমি তো মন্ত্রিসভার আজকে বিষয় আমি আনতাম না, তাও তোমায় প্রশ্ন করি যে মন্ত্রিসভার আমরা আলোচনায় এনেছিলাম এবং তুমি বারবার বলেছিলে যে উপমুখ্যমন্ত্রী নিয়ে যারা বড় একটা আলোচনা চলছিল প্রথম দিন থেকে, দুজন উপমুখ্যমন্ত্রী, দুজন ভাইরাল হওয়া। আমি বলেছিলাম যে হবে না বলেছিলাম তো, তুমি বলেছিলে হবে না। তুমি ওই যে বিভিন্ন মাধ্যমে চলছে ওটা, তা দেখে তোমারও মনে হয়েছিল যে ওয়াল বোধহয় কিছু মিস করে যাচ্ছে। এবং অন্য রাজ্যের একটা যেরকম করা হয় দুজনকে, এবং আমাদের ভিডিওতে দর্শকরা আগেও দেখেছেন কিভাবে এটা আমরা বলেছিলাম। আমাদের এডিটর বলেছিলেন যে কেন এখানে উপমুখ্যমন্ত্রীর প্রয়োজনীয়তা নেই। তাই প্রসঙ্গটা আরেকবার তুললাম যে আজকে তো দেখাই গেল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক আজকে বন্টন করে দেওয়া হয়েছে। তবে উপমুখ্যমন্ত্রী কোথায় করেছে বিজেপি যেখানে উপমুখ্যমন্ত্রী করেছে সেখানে জোট শরিকদের একটা বাধ্যবাধকতা আছে। একনাথ শিন্ডে দুর্ঘটনায় মারা গিয়েছেন, অজিত পাওয়ার, বা ধরো বিহারে জোট সরকার চলছে, বিহারে দুজন ডেপুটি চিফ মিনিস্টার করতে হয়েছে। তো এখানে তো কোনো জোট সরকার নেই। উত্তরপ্রদেশে উপমুখ্যমন্ত্রী রয়েছে, উত্তরপ্রদেশ অনেক বড় রাজ্য এবং সেখানে কাস্ট ইকুয়েশনটা খুব ফ্যাক্টর করেন। ব্রজেশ পাঠক এবং কেশব প্রসাদ মৌরিয়া, এই দুজনকে একটা কাস্ট ইকুয়েশনে করা হয়েছে। দুজনেই, আমি তো দেখলাম ব্রজেশ পাঠক শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো এখানে কাস্ট ইকুয়েশন ছিল। পশ্চিমবঙ্গে সে ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তো সেই কারণে
করবে না, এটাই আমার ধারণা ছিল। আমি তো আর দেখো রকেট সায়েন্স আবিষ্কার করিনি এটার ভেতরে। আর যেটুকুনি অভিজ্ঞতা দিয়ে বলেছিলাম যে অতীতে আমরা দেখেছি যে বিজেপি জমানায় কেন্দ্রে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন এবং লালকৃষ্ণ আডবাণী স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ছিলেন, তখন আমি নিজে দেখেছি যে বিজেপির মধ্যে দুটো গোষ্ঠী তৈরি হয়ে গেছিল। এক শ্রেণীর নেতা, যেমন ধরো অরুণ জেটলি, সুষমা স্বরাজ, অনন্ত কুমার, উমা ভারতীয়, এরা আডবাণী ক্যাম্পের নেতা বলে পরিচিত ছিলেন। আবার প্রমোদ মহাজন, বিজয় গোয়েল, এরা সব আবার অটল বিহারী বাজপেয়ী ক্যাম্পের নেতা হিসেবে পরিচিত ছিলেন। এবং তার প্রচুর ম্যানিফেস্টেশন আমরা দেখেছি। 2004 সালের লোকসভা ভোটের আগে যখন ম্যানিফেস্টো রিলিজ হচ্ছে, এনডিএর ম্যানিফেস্টো বা বিজেপির ম্যানিফেস্টো, সেটা প্রমোদ মহাজনের সরকারি বাসভবনের লনে হয়েছিল। তার পুরো আয়োজন করেছিলেন প্রমোদ মহাজন, এবং সেখানে অরুণ জেটলি, সুষমা স্বরাজ, অনন্ত কুমারদের অ্যাপারেন্টলি কোনো ভূমিকা ছিল না আয়োজনে। তো এইটা আমরা দেখেছি। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার তৈরি হয়েছে, তো সেইখানে দুটো পাওয়ার সেন্টার তৈরি করা বা সেরকম কোনো ভাব দেখানো, সেখানে কোনো একটা পরিবেশ তৈরি করে, এটা হচ্ছে অনভিপ্রেত বা অপ্রয়োজনীয় বলেই আমার মনে হয়েছিল। আমারও মনে হচ্ছে বিজেপিও সেটা বুঝবে বা বোঝে, এবং সেই কারণেই এটা হবে না। তো সেটাই হয়েছে। আমি একদম শেষের দিকে চলে এসেছি আলোচনাতে, সেটা হচ্ছে যে এই প্রশাসক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে তুমি দেখেছো প্রশাসক শুভেন্দু অধিকারীকে। ইনফ্যাক্ট তোমার শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি যদি খুব ভুল না করি অন্তত 24-25 বছরের সময়। সেটা তো শুভেন্দু বাবুকে পশ্চিমবঙ্গের অনেক প্রবীণ সাংবাদিক আমার আগে থেকেও চেনেন। চেনাটা কোনো ব্যাপার না। চেনাকে ধরো পশ্চিমবঙ্গে যারা আমার সমসাময়িক সাংবাদিক বা আমার আগে 2-3 বছর আগে থেকে সাংবাদিকতা করছেন, তারা তো অনেকটা সময় ধরে দেখছেন। মাঝে দীর্ঘ একটা সময় আমি দিল্লিতে যখন সাংবাদিকতা করি, তখন তো দৈনন্দিন ভাবে আমি শুভেন্দু অধিকারীকে কাছ থেকে দেখিনি। তার নন্দীগ্রাম আন্দোলন, এটা তো আমার কাছ থেকে দেখা নয়। তার ফলে পশ্চিমবঙ্গের যে সাংবাদিকরা এখানে সাংবাদিকতা করেছেন, আমাদের সমসাময়িক সাংবাদিকরা, তারা অনেক কাছ থেকে দেখেছেন। তাকে নন্দীগ্রামে যেভাবে, ধরো আজকে আমি নাম করছি না, সবাই ভালো সাংবাদিক, কৃতি সাংবাদিক বিভিন্ন সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে আছে, তারা অনেক কাছ থেকে তাকে নন্দীগ্রামে লড়াইয়ের সময় দেখেছে। কিন্তু হ্যাঁ, প্রশাসক হিসেবে শুভেন্দু অধিকারীর তো একটা অভিজ্ঞতা রয়েছেই। মানে খুব কম বয়স থেকে কাঁথি পুরসভা চালানো, কন্টাই কোঅপারেটিভ ব্যাংক চালানো, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালন করা, সেচ মন্ত্রী, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী, পরিবহন মন্ত্রী, পরিবেশ মন্ত্রী, এইসব দপ্তর তিনি সামলেছেন। তারপরে একটা দীর্ঘ তার প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। মানে বিজেপির যে প্রেজেন্ট যে বিধায়করা রয়েছে, তাদের সবার থেকে তার প্রশাসনিক অভিজ্ঞতাটা বড়। এবং শুভেন্দু অধিকারীর যেটা আরেকটি প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে চলেছে, তার অন্তত 10 বছর 2011 থেকে 2021 তিনি খুব ক্লোজলি দেখেছেন যে কেমন কাজের ধারা, কি কাজের সংস্কৃতি, কিরকম একটা তোষামোদী অবস্থা কায়েম হয়েছিল। তার জন্য দায়ী ছিলেন আমরাও একাংশ। আজ সেটা উনি বলেওছে, পুলিশেরই বাকি অ্যাটিচিউড ছিল, সেটা সবটা তার নখদর্পণে। পরবর্তীকালে তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তখনও কিন্তু বহু অফিসার তার সঙ্গে যোগাযোগ রাখতেন। তো ফলে নবান্নের খবর তার কাছে যেত, এবং তিনি সেটা দাবিও করতেন, এক এক সময় বলতেন। হ্যাঁ, মানে তিনি রাজনীতি না করলে শুভেন্দু অধিকারী বড় সাংবাদিকও হতে পারতেন, নবান্ন বিদেশ বড় সাংবাদিক। তো ফলে তার কাছে খবরও যেত, খবর যেত, কাগজের ডকুমেন্ট যেত। সেটা নিয়ে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্লোজ বৈঠকে নবান্নে অসন্তোষ প্রকাশ করেছিলেন যে কে এসব কাগজপত্র ডকুমেন্ট দিয়ে দিচ্ছে। কিন্তু এগুলো কালের নিয়মে, এগুলো সব সময় সব মেয়াদেই এই ডকুমেন্ট চলে যায় ইত্যাদি প্রভৃতি হয়। সবসময় নজরদারি রাখা সম্ভব নয়। সাংবাদিকরাও খবর করেন, অনেক কাগজপত্র বার করেন। তো এগুলো তো চলতেই থাকে। তিনি বারবার বলছেন, কিন্তু আমি তো তাকে গ্রাস করবে না বলছো কখনো। দেখো, এটা তো ওই একবার বললাম যে এটা তো কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে পার্টি নয়। ফলে শুভেন্দু অধিকারীকেও সবাইকে কনফিডেন্সে নিয়ে, মানে সবাইকে যখন আমি বলছি, তখন স্টেট পার্টিকে এবং দিল্লিকে, মানে সেখানে পিএমও,
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা দিল্লির যে দল, এদের সবাইকে কনফিডেন্সে নিয়ে চলতে হবে। এবং শুভেন্দু জানেন যে এখন তিনি যে সরকার চালাবেন সেই সরকারের উপরে 100 কোটি চোখ থাকবে। একদম, 100 কোটিটা একটু বাড়িয়ে বললাম, কিন্তু বহু কোটি চোখ থাকবে তার উপরে। থাকবে। ফলে তিনি সেই কারণেই, এবং দেখো শুভেন্দু অধিকারী একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে তিনি তার ব্যক্তিগত জীবনচর্যায় পরিবার সংসার এসব নিয়ে ভুলে, এই যে কালকে তার মায়ের আমরা দেখছিলাম তার ইন্টারভিউ নিচ্ছিলেন অনেকে, কত রাতে যে শুভেন্দু অধিকারী বাড়ি ফিরতেন না, এবং কোথাও আজকে আবার বাড়ি ফিরতেনও কলকাতা থেকে রাত 11টা বেরিয়েও কাঁথি পৌঁছতে আমি দেখেছি। মাঝখানে আমার ইন্টারভিউতে দিব্যেন্দু অধিকারী বলেছিলেন বাবা জেগে থাকে, বাবা জেগে থাকে, বাবা জেগে থাকে, একজন বাড়িতে জেগে থাকলে সেটা বাবা, যে ছেলে কখন আসবে। এবং মাঝে কোলাঘাটে একটু ডিনার করে নেওয়া, ঠিক আছে, একটা সময় পর থেকে খাওয়া দাওয়াও খুব নিয়ন্ত্রণ নিয়ে আসে। তারপরে যে দীর্ঘ যাতায়াত, মানে কাঁথি থেকে বেরিয়ে মুর্শিদাবাদ চলে যাওয়া, মুর্শিদাবাদ থেকে বেরিয়ে রায়গঞ্জ চলে যাওয়া, এই যে লম্বা লম্বা সফর, এবং ওই যে ঠায় যে স্করপিওতে বসে থাকা, এটা কিন্তু মানে সহজ নয়, সহজ নয়, মানে সহজ নয়, মোটেও সহজ নয়, পরিশ্রম আছে। তো এবার শুভেন্দু অধিকারীকেও, মানে উনি একটা পরিশ্রমী, ফলে উনিও যেন আজকে তার একটা প্রথম দিনের যে তার যে অ্যাপ্রোচ এবং অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তিনিও, এবং তুমি দেখো যে পলিটিক্সে যারা থাকেন তাদের মধ্যেও কিন্তু একটা রোমান্টিসিজম কাজ করে। আমি রাহুল গান্ধীর মধ্যেও এই রোমান্টিসিজম দেখেছি। তো রোমান্টিসিজমটা কাজ করে হচ্ছে যে আমি এমন একটা প্রশাসন কায়েম করব, এটা অনেকের মধ্যে কাজ করে। তো সেই রোমান্টিসিজম কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর মধ্যেও দেখা যায়। তো এখন এক্সপেক্টেড তারও একটা মনে হচ্ছে তিনি একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন কায়েম করব, তার ডেলিভারি সিস্টেম দারুণ হবে। শুধু একটা সমস্যা তাকে ইনিশিয়াল ডেজ থেকে ফেস করতে হবে, সেটা হচ্ছে যে 34 বছরের বাম শাসনের পর যে অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছিলেন, আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর সরকার চালানোর পরে যে কঠিন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে মধ্যে রাজ্যটিকে রেখে গেছেন, সেইখানে একটা ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মুখে শুভেন্দু অধিকারীকে প্রথম থেকে পড়তে হবে। তবে তার একটাই ওই যে সিলভার লাইন, যে দিল্লি আমার সঙ্গে আছে, ডাবল ইঞ্জিন সরকার, দিল্লি আমার সঙ্গে আছে, এবং দিল্লির সঙ্গে থাকলে অনেক কিছু সুগম হয়। দেখো পশ্চিমবঙ্গের যে দীর্ঘদিনের অনুন্নয়নের নেপথ্যে একটা বিষয় আছে, বামেরা যখন ক্ষমতা ছিল বারবার দিল্লির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ঝগড়া করতো, আবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্রিফ টাইম বাদ দিয়ে বাকি সময় ঝগড়াই করে গেছে, মানে একটা কেন্দ্র রাজ্য সংঘাতের জায়গায় আমরা দেখে গেছি। কিন্তু যে ব্রিফ টাইমটুকুনি আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়, যখন কেন্দ্রে ইউপিএ সরকারের সাপোর্টিং পার্টি হচ্ছে বামেরা, বা মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় ইউপিএ সরকারের শরিক, তুমি দেখবে যে ওই দুটো ব্রিফ উইন্ডোতেই পশ্চিমবঙ্গে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। বুদ্ধদেব বাবু ইন্টারনাল সিকিউরিটির জন্য বা অনেক বিপর্যয়ের ঘটনার জন্য কেন্দ্রে সাপোর্ট পেয়েছে। ইভেন নন্দীগ্রামে যখন গুলি চালনার ঘটনা ঘটে, সেই সময়ও আমি প্রণববাবুকে সেদিনকে আমি দেখেছি, নন্দীগ্রামের ঘটনার খবর সংসদে বসে থাকা প্রণববাবুকে, 13 নম্বর ঘরে বসে থাকা প্রণববাবুকে আমি দিয়েছিলাম। আচ্ছা, কেউ এটা ডিসপিউট করতে পারবে না। এটা সাক্ষী হচ্ছে প্রণববাবুর তৎকালীন এপিএস প্রদ্যুৎ গুহ, এবং সেই খবরটা তাকে দেওয়ার পরে প্রণববাবু ফোন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, প্রদ্যুৎ গুহকে ফোন করে বলেন যে মুখ্যমন্ত্রীকে ফোনে লাগাতে। তারপরে যে কথাটা বলেছিলেন সেটা আমি খুব কনফিডেন্সিয়াল, আমার বলা আমার মনে হয় না খুব সমীচীন হবে। কিন্তু এই যে সাপোর্ট সে সময় বুদ্ধদেব ভট্টাচার্য সরকার পেয়েছিল, বা পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্রিফ পিরিয়ডে ইউপি এর শরিক ছিলেন, ওই ব্রিফ পিরিয়ডে ধরো উনি কলকাতার জন্য যে এক লপ্তে এতগুলো মেট্রো রেলের প্রজেক্ট ঘোষণা করে দিলেন, শুধু ঘোষণা করে দেওয়া নয়, সেগুলো ছিল হচ্ছে এই ইস্ট ওয়েস্ট মেট্রো ছিল আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে, উনি নিয়ে এলেন রেল মন্ত্রকের আন্ডারে। কি যে বড় আশীর্বাদ ঘটেছিল, এটার জন্য ওনাকে প্রশংসা না করলে আবার মানে অপরাধ এবং অন্যায় হবে। তার কারণ হচ্ছে রেল মন্ত্রকে আনার ফলে কি হলো, যে সেখানে স্টেট গভর্নমেন্টের ফান্ডের উপর নির্ভরশীল রইল না প্রজেক্ট, পুরোটাই সেন্ট্রালের কাছে চলে গেল। যত দেরি হোক না কেন প্রজেক্ট কমপ্লিট হয়েছে। এবং আরো একটি বড় সুবিধা হয়েছে যে ওই যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে যে মেট্রো, যেমন দিল্লি মেট্রো, যেমন বম্বে মেট্রো, যেমন ব্যাঙ্গালোর মেট্রো, এতে ভাড়া অনেক বেশি,
রেলের আন্ডারে থাকার ফলে, রেল মন্ত্রকের আন্ডারে, সরকারের আন্ডারে কলকাতার মেট্রোর ভাড়া অনেক কম, কম অনেক কম। তো এইটার জন্য, সুবিধাটা। কিন্তু এইটা যে উনি করতে পেরেছিলেন কারণ কেন্দ্রের সঙ্গে বদ্ধ সম্পর্ক ছিল বলে তাই। এবং কংগ্রেসই ঘরানা পলিটিক্স, কোনোদিনও ওই জল বন্ধ করে দেওয়া পলিটিক্স নয়। তার ফলে তিনি সমর্থন প্রত্যাহারের পরেও গ্রামোন্নয়ন দপ্তরে, মন্ত্রকের গ্রামের কাজে প্রচুর টাকা পেয়েছিল স্টেট গভর্নমেন্ট। আমি জানতাম, এই গল্প আমি দর্শকদের আরো একদিন বলবো, কারণ হচ্ছে যে আমি জানি যে এতটা অনেকেই শুনবেন, এত দীর্ঘ আলোচনা অনেকে এই গল্পটা আমরা শোনাবো আরেকদিন। এটাকে মানে এটাকে বেস করেই আমরা একটা শোনাবো। আলোচনা করবো। এবং আমি দেখেছি সুব্রত মুখোপাধ্যায় তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে যেতেন। তখন তার সচিব ছিল গ্রামোন্নয়ন দপ্তরে সৌরভ দাস, আইএস অফিসার, ওনাকে নিয়েই যেতেন। একদিন আমার মনে আছে যে এআইসিসি পার্টি অফিসে আমি রয়েছি, জয়রাম রমেশ এআইসিসি পার্টি অফিসে একটা প্রেস কনফারেন্স করতে এসেছেন। আমাকে উনি বলেন যে তোমাকে প্রেস কনফারেন্স শুনতে হবে না, আমি তোমাকে বলে দেবো, তুমি আমার অফিসে চলে যাও, সুব্রত দা ওয়েট করছেন, তুমি সুব্রত দার সাথে গিয়ে গল্প করো। এবং সুব্রত মুখোপাধ্যায় গিয়েছেন কেন, যে পশ্চিমবঙ্গের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজে, দপ্তরের কাজে কেন্দ্রের কিছু বরাদ্দ তখন কিছু আটকে ছিল, যাতে করে রিলিজ করে সেন্টার। তো তখন উনি একটা অ্যামাউন্টের কথা বলেন, জয়রাম বলছে না এখন এতটা রিলিজ করা যাবে না। ফাইনালি ও বলছে আমার ফ্লাইট আছে সন্ধ্যেবেলা, আমার বেরিয়েছে, জয়রাম তুমি কিছু বলো। তখন জয়রাম বলে ঠিক, ফাইনালি ঠিক আছে 800 কোটি টাকার ট্রান্স অ্যানাউন্স করবে। এবং সুব্রতা মজা করে বলতেন আমাকে যে এখানে সেন্টারে ফান্ড এলে বলা যাবে না, নবান্নের নির্দেশ আছে ফান্ড এলে বলা যাবে না, ফান্ড না এলে বলতে হবে পাচ্ছি না। তো বঞ্চনা। শুধু এই গল্প, যখন জয়রাম কলকাতায় যদি কখনো আসতেন এবং সোফিটেলে উঠতেন, পাশের ঘরটা ভাড়া নিয়ে নিতে সুব্রত মুখোপাধ্যায়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানি রাত্রিবেলা দুজনে ওই হোটেলের ঘরে বৈঠক করতেন, ফাইল খুলে সৌরভ দাসকে সঙ্গে নিয়ে। এগুলো বই লেখার মতো বিষয়, লেখার মতো বিষয়। তো কংগ্রেস কোনোদিন ওই সাপোর্ট উইথড্র করে নিয়েছে বলে জল বন্ধ করে দেবো, কল বন্ধ করে দেবো, এইসব কোনো করেনি। পরবর্তীকালে কি হলো, আবার নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে পায়ে পাড়া দিয়ে একটা সংঘাতের পরিস্থিতি হতেই তুমি দেখো সেন্ট্রাল ফান্ড বন্ধ হয়ে গেল বহু জায়গায়। এবং স্টেটের যেমন যুক্তি আছে, সেন্টারেরও যুক্তি আছে, আমি তো টাকা দেবো আবার দুর্নীতিতে চলে যাবে, গলে যাবে টাকা, তো সাধারণ মানুষের উপকার হচ্ছে না। এই জায়গায় তার ক্ষেত্রে একটা শুভেন্দু অধিকারী সুবিধা হবে যে সেন্টারের ফান্ডের টাকাগুলো এবার আসতে শুরু করবে, যেটা একটা অনেক বড় টাকা। দিল্লি তার সঙ্গে আছে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবং দিল্লির সঙ্গে আগের সরকারের যে একটা বৈরিতা সম্পর্ক, আমরা ছোটবেলা বলতাম মনে আছে যে বাঁশবাগানের পাশ দিয়ে গেলে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ ভুগে আছে, ভয়টা আমার কি। এটা শুভেন্দু অধিকারী বলতে পারেন যে দিল্লি আমার সঙ্গে আছে, ভয়টা আমার কি। এবং দিল্লির সঙ্গে থাকলে যেটা বিভিন্ন প্রকল্পের জন্য তার সঙ্গে আগের সরকারের যে বৈরিতা সম্পর্ক ছিল, অভিযোগ, কেন্দ্রের বঞ্চনা, টাকা আটকে দেওয়া, এই সমস্যাগুলো হয়তো তাকে ফেস করতে হবে না। এবং সেক্ষেত্রে উপকৃত হবেন বাংলার মানুষ। পাশাপাশি বাংলার মানুষের কাছে একটা সবচেয়ে সর্বনিম্ন চাহিদা ছিল একটা দুর্নীতিমুক্ত প্রশাসন যেন এখানে গড়ে ওঠে। প্রথম দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার শীর্ষস্থানীয় আমলাদের সঙ্গে যে বার্তা দিলেন বৈঠকের পর, তাতে কিন্তু এটা স্পষ্ট তিনি কিছু করে দেখাতে চাইছেন, কাজ করে দেখাতে চাইছেন। এবং সেখান থেকে কোথাও একটা আশ্বাস পাবেন অন্তত বাংলার মানুষ যে হ্যাঁ, আগামী 5-6 মাস না গেলে কিছুই বলা যাবে না, কিন্তু কোথাও একটা আশ্বাস কি তাদের অন্তত কিছুটা দুশ্চিন্তা কমাবে বা কিছুটা শান্তিতে রাখবে, কিছুটা আশা আকাঙ্ক্ষা আরো বাড়িয়ে দেবে। সবটাই উত্তর পাবো আমরা কিছুদিন পর, কিছুটা সময় এই সরকারের গেলে। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল সব খবরের জন্য।